শুরু করছি আজকের যাত্রাপালা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশগ্রহণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো দুর্গা, জাগো দশগ্রহণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, তুমি শুরু করছি আজকের বড় মাপের সামাজিক যাত্রাপালা। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। না 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 না, আমি কোথাও যাব না। কথা শুনো কাকা বাবু, অমন করো না। তুমি তো জানো তোমাকে প্রতি বছর শহরে বড় ডাক্তারের কাছে চেক আপে যেতে হয়। আজ তোমার বাবা অফিসে জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকবে, তাই যেতে পারবে না। আমি তোমাকে নিয়ে যাবো। তবুও আমি যাব না। কাকা বাবু, ড্রাইভার গাড়ি বার করে বাইরে অপেক্ষা করছে। বলেছি তো, বাবা ছাড়া আমি কারোর সাথে যাব না। তোমরা খুব খারাপ। ওই যতক্ষণ না বাবা এসে আমাকে নিয়ে যাবে ততক্ষণ আমি যাব না। জানো রে খোকা, বাবা কি সবসময় সব জায়গায় সঙ্গ করে নিয়ে যেতে পারে? তাছাড়া তুই বড় হচ্ছিস না, আমি বড় হব না। আমি বড় হলে তোমরা আমায় ভালোবাসবে না, তাই আমি চিরকাল ছোট হয়েই থাকবো। আর ছোট হয়েই আমি বলবো। কি করবি রে খোকা? তোমাদের দুজনকে পূজা করে বলবো। কি বলবি? তোমরা আমার বাবা ও মা, যেন দেব দেবীকেই দেখি। তোমরা আমার বাবা ও মা, দেব দেবীকেই দেখি। তোমাদের আসন তাই সবার উপরে রাখি। তোমাদের আসন তাই সবার উপরে রাখি। তোমরা আমার বাবা মা, যেন দেবীকে দেখি, যেন দেবীকে দেখি। এই গো, খোকা বাবু এসো, দেরি হয়ে যাচ্ছে সে। হ্যাঁ চলো 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 মাধবদা, চলো। হ্যাঁ চলো চলো। যাই যা, তোকে যে বড় হতেই হবে। তোর মধ্যে আমার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে তোকেই আমার পূরণ করতে হবে। অন্যের স্বপ্নকে কেড়ে নিয়ে কখনো নিজের স্বপ্ন পূরণ করা যায় না কাকা। হ্যাঁ কি সুদর্শন? হ্যাঁ আমি সুদর্শন, সুদর্শন চাকি, কিন্তু পাক পাখি না। এখান থেকে ছাড়া পেয়েছিস? হ্যাঁ, অনেক কাঠখড় পুরি আমি জেল থেকে জামিন পেয়েছি, আর জামিন পেয়েই ছুটে এসেছি। কিসের হিসাব? সম্পত্তির হিসাব। ধর্মদাস,
অধর্মের দাস হয়ে ধর্মকে বেঈমান, আজ আমাদের কোম্পানির লোক হয়ে আজ ওদের সাথে তুমি হাত মিলিয়েছো। শুধু হাতই মেলাইনি বাউদিমানি, মিথ্যে করে আপনাদের এগেনস্টে একটা উইল তৈরি করেছি। অনেক পাপ করেছিস আর মহাপাপ করিস না। আমার সর্বশান্ত করে দিয়ে আমার এই অসুস্থ ছেলেটাকে আর তুই পথে বসাস না। ছেলের জন্য তোমাকে ভাবতে হবে না কাকা। যে গাড়িতে করে তুমি ওকে ডাক্তারের কাছে পাঠিয়েছো, সেই গাড়িতে আগে থেকে আমি টাইম বম ফিট করে রেখেছি। এতক্ষণ হয়তো তোমার খোকা নষ্ট হয়ে গেছে। না, যেমন করেই হোক আমার খোকাকে বাঁচাতেই হবে। আমি আসছি খোকা, আমি আসছি। সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছে, আমি চাই সম্পত্তি ফেরত চাই। সাইকেল বলছি, সাইকেল 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 বিল কল। আমার নাম সুদর্শন জাগি, আমি পাক পাখি না কিন্তু পাকে থাকি। জানোয়ার, আমার খোকাকে তুই বাঁচা। আমার খোকার যদি কিছু হয় তাহলে আমি পাগল হয়ে যাব। কি হলুক্ষণে কথা বলছো? আমি তোমার একমাত্র ভাইপো, হতে পারি আমি অমানুষ চল্লত, কিন্তু আমি তো তোমার তাই না কাকা? তাই তুমি যাতে ছেলে আর সম্পত্তির সঙ্গে পাগল না হও, আমি তার ব্যবস্থায় করবো। ওকে তুমি আমার খোকাকে বাঁচিও, তুমি আমার খোকাকে বাঁচিও খোকা। আমি ফোন করে বলবো। তার আগে তোকে আমি গুলি করবো না। আমার নাম সুদর্শন জাগি, আমি পাক পাখি না কিন্তু পাকে থাকি। এবার থেকে এই সমস্ত সম্পত্তির মালিক শুধু আমি, শুধু আমি, শুধু আমি। এই সম্পত্তি না করিও তুই পাবি না। তার আগে আমার এই সম্পত্তির এগেইনস্টে একটা উইল করে আমার এই বিষাক্ত কর্মচারীর কাছে আমি জমা দিয়েছি। বিশেষ উইল? এই উইল হলো যে আমার খোকাকে বিয়ে করবে সেই হবে আমার এই সম্পত্তির পুরো মালকিন। যদি আমার খোকার অপঘাতে মৃত্যু হয়, ওই সমস্ত সম্পত্তি সব মিশনের নামে চলে যাবে। চলুন চলুন ধর্মদাস বাবু, যে করে হোক ওই হাওয়া গোমাটাকে আমাদের বাঁচাতেই হবে। আর ওই হাওয়া গোমাটাই হলো আমার জীবনের এক আশ্চর্য প্রদীপ। সেই আশ্চর্য প্রদীপটা আমার চাই, চাই, চাই। সুখের স্বর্গ ধুলায় লোটায় গ্রহণ লাগে সংসার জদে। সুখের স্বর্গ ধুলায় লুটায় শোধন লাগে সংসার জদে। পাপ পুণ্যের বিচার শালায় সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। রচনা ডক্টর তাপস কুমার, সুর ও মূর্ছনায় মলয় কাঁড়া, আবহ সঙ্গীত টুকাদা ও নারায়ণ সম্প্রদায়, আলোক সম্পাদে বাপি ইলেকট্রিক, ধ্বনি ও প্রতিধ্বনি নিউ লক্ষ্মী সাউন্ড,
মেকআপ, রূপসজ্জা, সাজঘর, সম্পাদনা নির্দেশনায় অলোক নস্কর, স্মারক দেবু দেবনাথ, ভিডিওগ্রাফি বাপ্পা স্টুডিও, পরিবেশনায় জাগলা নিউ তরুণ নাট্য সমাজ, পরিচালনায় সার্বজনীন হরিবাসর কমিটি ও জাগলা গ্রামবাসী বৃন্দ। শুরু করছি আজকের যাত্রাপালা। প্রেম, প্রীতি, ভালোবাসার এক সুমধুর ভাষ্য কাহিনী, এক নারী জীবনের বেদনা বিদুর আলেখ্য, বর্তমান সমাজের বাস্তব দলিল। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। বুঝে না তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন ডাকে যায়। আহার আহার আহমন আহমন মন ডাকে যায়। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। বুঝে না তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন ডাকে যায়। আহার আহার আহমন আহমন মন ডাকে যায়। তোকে না কতবার আমি বারণ করেছি যে এই ভর সন্ধ্যাবেলা এই সমস্ত আজে বাজে নাচ গান করবি না। তার কারণ এ বাড়িতে তোর এই সমস্ত আজে বাজে নাচ গান কেউ পছন্দ করে না। তুমি কার কথা বলছো? কে আমার নাচ গান পছন্দ করে না দিদি? আমি, আর শুধু আমি নয়, মেজদাও চায় না তুমি এই নোংরা নাচ গান গেয়ে এবারে শান্তির পরিবেশটাকে নষ্ট করো। কি বলে? তাছাড়া এই এখনকার মেয়েরা এই এ বাড়িতে আজকে এই গুরুবারে মা লক্ষ্মীর আহ্বান করে। আর সারা বাড়িতে লক্ষ্মীর পদচিহ্নকে মা লক্ষ্মীর এই সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর পাঁচালি পড়ে মা লক্ষ্মীকে আহ্বান জানা। আয়না রে বোন আয়না, আমরা দুজনে মিলে আজকে মা লক্ষ্মীর ব্রত করে পুজো করি। আয়না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় বৌদি? আর মেজ বৌদি যদি এই বেশে ঠাকুর ঘরে ঢোকে না, তাহলে হয়তো মা লক্ষ্মী জানলা দিয়ে পালিয়ে তার মানে আরে বাবা, পুজো যদি করতে চাও তাহলে তোমার এই পাঁচালিনী সাজটা ছুঁড়ে ফেলে দিয়ে আগে নিজেকে পূজারিনী সাজে সাজিয়ে নাও। দেখবে মেজ বৌদি, এমনি থেকেই তোমার মন থেকে ভক্তি ঝরে পড়বে, ভক্তি ঝরে পড়বে, ভক্তি ঝরে পড়বে। আদর্শ নীতি, ওরকম আদর্শ নীতির আমার কোনো দরকার নেই। আরে বাবা, রীতি আর আদর্শ আছে বলেই তো এখনো গায়ের মেয়ে বউরা এই রীতি আদর্শ মানে বলে গায়ের মাটিতে এখনো শান্তি স্বর্গ বিরাজ করে। দেখো, আমি তো তোমার মতো গায়া অশিক্ষিত মেয়ে নই। কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আমি শুধু ঠাকুর বাড়ি তুলসী তলা মণ্ডপে পূজা করে বেড়াবো? এটা তোমার ভুল ধারণা উর্মি। এটা হলো বাঙালির সনাতনী রীতি। আমি আমার ঠাকুমা, মা, এমনকি বৌদিকেও দেখেছি এই সব রীতি আদর্শ মেনে সংসার করতে। নীতি আর আদর্শ? গায়ের বউ মেয়েরা এই সমস্ত পুরুষ মঙ্গল কামনায় এখনো পর্যন্ত পাঁচালি করে এই সমস্ত রীতি আদর্শ মানে। দেখো, তুমি কি চাও আমি কি সত্যি সত্যি জয়ন্তকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাই? কেন বৌমা, কি এমন হয়েছে যে তুমি এই সংসার থেকে আলাদা হয়ে যেতে কি চাইছো? হয়নি সেটা আপনি ভালো করে দেখুন দাদা। দিদি দিদি আমাকে উঠতে বসতে সবসময় খোঁটা দেয়। আমি শাড়ি পরি না বলে আমাকে যখন তখন বাজে বাজে কথা বলে। আমি তো সাজতে বাসি বলে না, আমাকে থেকে টোনটিকিরি করে দিদি। জানেন দাদা, আপনারা বাড়িতে না থাকলে না দিদি আমার উপর মেন্টাল টর্চার করে। তাছাড়া দিদি আজকাল আমাকে ভালো করে খেতেও দেয় না। এই মেয়েটা আমার নামে মিথ্যে কথা বলছে। আজকে লক্ষ্মীবার, এই লক্ষ্মীবারে বাড়িতে সবাই আজকে মাছ মাংস খায় না, আর ও আজকে ওই জেদ ধরেছে মাছ মাংস খাবে। সেটা আমি খেতে দিইনি বলে ও আমার নামে মিথ্যে কথা বলছে। আমি কি করব? আমি যে মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারি না। তা বললে তো হয় না বৌমা। সংসার ধর্ম হলো বড় কঠিন ধর্ম। নিয়মের বেড়াজাল দিয়ে যদি তুমি স্বার্থপর হতে চাও তাহলে কিন্তু দুঃখের শেষ থাকবে না বৌমা। তুমি কিচ্ছু ভেবো না। এই পরের মেয়েটা আমাকে তোমার কাছ থেকে দূরে সরানোর হাজার চেষ্টা করলেও আমি প্রমাণ করে দেব যে জল কাটলে যেমন দুভাগ হয় না, তেমনি আমাদের দু ভাইয়ের সম্পর্ক কখনো আলাদা হবে না, কখনো না। সেই আশাতেই তো বুক বেঁধে আছি রে ভাই।
আমার বিশ্বাস এই বৌমা একদিন নিজেই এই সংসারের রীতিনীতি সব কিছু শিখে নিয়ে এবারই আদর্শ গৃহবধূ হওয়ার চেষ্টা করবে। কিছু মানবো না। এরপর যদি জোর জোর করেন তাহলে সত্যি সত্যি আমি জয়ন্তকে নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যেতে পারি। চমৎকার চমৎকার বলেছিস বোন, তুই একেবারে এ যুগে আধুনিকা মেয়েদের মতো মনের কথাই বলেছিস। দাদা দাদা তুমি এসেছো, দেখো না এরা না এই সংসারটা আমাকে ভালো করে করতেই দিচ্ছে না। মন দিয়ে সংসার করে দিতে চাইছে না, না। বড় সাহস হয়েছে না। আলাদা হয়ে যাবে, তা আলাদা হয়ে খাবি কি সে কথা একবার চিন্তা করে দেখেছিস? বারে আমার আবার খাওয়ার চিন্তা কেন? আমার স্বামী তো ইঞ্জিনিয়ারের চাকরি করে। তবু সত্যি কথাটা শোন, কি বলে? তোর স্বামী কোনো ইঞ্জিনিয়ার নয়, সে একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। কি বলে? বেঈমান বেঈমান জয়ন্ত সরকার, তুমি এতদিন আমাকে মিথ্যা মিথ্যা কথা বলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। তাই তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি আগুন লাগাবো তোমাদের এই সংসারে, আমি আগুন লাগিয়ে দেবো। এ তুমি কি করলে ভাই? কেন ওকে সব কথা জানালে? এবারে এই অশান্তির আগুনে আমার ভাইটা জ্বলে পুরো শেষ হয়ে যাবে। তাছাড়া আমার এই সামান্য বেতনে কুলোচ্ছে না দেখে আমার বোন শিউলি একটা প্রাইভেট নার্সিংহোমে চাকরি নিয়েছে, শুধুমাত্র এই জয়ন্তের অভাবটা বৌমা যাতে বুঝতে না পারে। শিউলি কোনো নার্সিংহোমে চাকরি করে না সিদ্ধান্তদা, আমি নিজের চোখে দেখে এসেছি। ও একটা হোটেল অপসরাতে বার ডান্সারের চাকরি করে নিয়েছে। তোমার কথা শুনেছি আমার এখনই সারা গা হাত পা কাঁপতে লেগেছে। ও তো আমাদের কাছে নার্সের চাকরি করতে যাচ্ছে বলে হোটেল ড্যান্সার ছেড়েছি। ওগো ওকে তুমি শোনো, শিগগিরই ওর বিয়ের ব্যবস্থা করো। কেন কেন বৌদি, তোমার এই রায়বাগিনীর ননদিনী বুঝি তোমাদের সুখ শান্তির সংসারে অশান্তির আগুন ধরাচ্ছে, তাই জন্যই বুঝি তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো? ঠাকুরজি, হ্যাঁ বৌদি, বৌদি আমাকে শিগগিরই খেতে দাও। আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে, আমার আবার নাইট ডিউটি আছে। ডিউটিটা কোথায়? নিশ্চয় হোটেল অপসরাতে। কি যে বলো না, আমি আচ্ছা তুমি বলো তো যে আজকে তুমি আজকে দাদার কাছে বলো ইন্দ্র যে জিনিসগুলো দেখেছে এই সমস্ত কথাগুলো সব মিথ্যে। বৌদি বলো কোথায় যাও কি করো? আমি তো নার্সিং হোমেই চাকরি করি বৌদি। ব্যাস শিউলি ব্যাস, মিথ্যা বলে নিজের কাছে আর নিজেকে ছোট করো না। তুমি তোমার দাদার পা ছুঁয়ে বলো তুমি নার্সিং হোমে না চাকরি করে ওই বার ডান্সারের চাকরি করো। কিন্তু না, বলো চুপ করে আছো কেন? দাদার কাছে বলো ইন্দ্র যে কথাগুলো বললো সব মিথ্যে। না না বৌদি না, আমি আমি আমার দাদার পাঁচু এত বড় মিথ্যে কথা কিছুতেই বলতে পারবো না বৌদি। তাই তাই ইন্দ্রের কথা মেনে নিয়ে আমি স্বীকার করছি, আমি হোটেল অপসরাতে। ওই কথা আর আমার সামনে তুই উচ্চারণ করিস না। দাদা ছি ছি শিউলি ছি, তুই যে এতটা নিচে নেমে যাবি আমি কল্পনাও করতে পারি না। দাদা এটা টাকা রোজগার নয়, এই নোংরামো করাটাই হলো তোর আসল উদ্দেশ্য। দাদা তুমি ওকে বলে দিও বন্ধুরা, ওর মতো নোংরা মানসিকতার মেয়ে আমার সংসারে জায়গা হবে না। দাদা জায়গা হবে না। দাদা দাদা বৌদি বৌদি তুমি দাদাকে একবার বোঝাও না বৌদি, এই লাইনে প্রচুর টাকা আর মাত্র কয়েকটা বছর কাজ করলে। না বৌদি তোমার দাদার সিদ্ধান্তে আমার সম্পূর্ণ মত আছে। তুমি এই কাজটা মোটেও ভালো করনি। আজ তুমি হোটেল ড্যান্সার এ কথা জানতে পারলে তোমাকে কে বিয়ে করবে? না না ঠাকুরজি, তুমি এই কাজটা মোটেও ভালো করনি, একদম না কিছুতে। বৌদি, কি অদ্ভুত কি অদ্ভুত আমাদের সমাজ ব্যবস্থা। যারা খোলা মঞ্চের উপর নাচ গান করে তারা শিল্পী, আর যে হোটেলে নাচ গান করে তার কোনো সম্মান নেই, সে শুধু হোটেল ডান্সার। তাই তাই আজ আমি অচ্ছুত হয়ে গেছি। আমাদের সমাজ ব্যবস্থা বড় জটিল শিউলি, সারা সমাজ তোমাকে কলঙ্কিনী ভাবলেও আমি তোমার কলঙ্ক মোচন করতে তোমার পাশে এসে দাঁড়াবো। কেন
কেন ইন্দ্রদা, তুমি কি আমাকে দয়া করছো? আমার উপর তুমি করুণা করছো? না শুনি না, আমি তোমাকে ভালোবাসি শিউলি। না আমি তোমাকে বিয়ে করতে চাই। না না ইন্দ্রদা, না, এ হয় না, এ হতে পারে না। আমার চরিত্রে যে কলঙ্কের দাগ লেগেছে ইন্দ্রদা, আমি চাই না, আমি চাই না তুমি আমাকে বিয়ে করো। আমি চাই না, আমি তোমার দয়ার দান চাই না ইন্দ্রদা, আমি তোমার দয়ার দান চাই না। যদি এমন হতো যত বেদনা বীজের মতো করে যেত গোবনা, যদি এমন হতো যত বেদনা বীজের মতো করে যেত গোবনা, লাল লাল ফুলে ফুলে ভরে যেত গা, দূর থেকে দেখে তারে যেত গো চেনা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, যে শোনা সবাই জানে তারে বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের আরে বাবুরা, আরে বাবুরা, কাকিমারা, জেঠিমারা, বোনেরা, আরে শোনো শোনো শোনো, যেমনি করে পাড়ায় পাড়ায় রেশন দিয়ে হাজির হয়ে যায় ওই রেশন বাবুরা, ঠিক তেমনি করে পাড়ায় পাড়ায় আর তোমাদের ঘরে দুয়ারে দুয়ারে গরম গরম সুস্বাদু খাবার নিয়ে হাজির হয়ে যাবে এই সুন্দরের দুয়ারে খাওয়া, দুয়ারে খাওয়া রে বাবু, 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 দুয়ারে খাওয়া, একবার গেলে বাবু আসবে আবার, একবার গেলে বাবু আসবে আবার, দুয়ারে খাবার বাবু, দুয়ারে খাবার, দুয়ারে খাবার বাবু, দুয়ারে মুড়ি ঘন্ট আছে বাবু, খেতে ঝুঁকে যাও, কাতলা কালিয়া দিয়ে জুড়াবে যে পাল, মুড়ি ঘন্ট আছে বাবু, খেতে যদি চাও, কাতলা কালিয়া দিয়ে জুড়াবে যে পাল, দুয়ারে খাওয়ার বাবু, দুয়ারে খাওয়ার, দুয়ারে খাওয়ার বাবু, দুয়ারে হ্যাপা সামনা, কলা নেই কোয়া নেই, একবারে ঘরের ভিতরে এসে জলসার আসর বসিয়ে দিয়েছে। এসব কি হচ্ছে এটা কি? এইসব হলো সুন্দরীর দুয়ারে খাওয়া। তার মানে তুমি খাবার ফেরিওয়ালি? বাবা বাবা বাবা, ভালো কারবার। তো আমি যদি তোমায় একটা মালদার কাস্টমার জোগাড় করে দিই তো আমায় কি দেবে? হ্যাঁ, কি দেবো মানে, কি দেবো মানে কে? হ্যাঁ, দালালি চাইছো? দালাল কথাকার।
পারবো না, কিন্তু খাওয়ার শেষে যে ওই কাস্টমারদের একটু করে ফ্রি করে জিনিস দিই সেটাই আমি দেব। ফ্রিটা কি শুনে? সেটা স্নেহ, মায়া আর ভালোবাসা। কি 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 বললে? ভালোবাসা? ওরে বাবা, তুই ওই ভালোবাসা দিয়ে লে বাবা, বাবা ভালো। এবার কাঁদে কেন? আরে ও বাবু, কাঁদছো কেন? না, মানে জীবনে তো কোনোদিন কারো ভালোবাসা পাইনি, তাই এই বয়সে ভালোবাসা পাবো শুনে মনটা আমার আনন্দে করছে। ঢেঁড়স বুড়ো একটা, এই ইচ্ছে করছে ঢেঁড়সটাকে কুচি 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 করে করে কেটে একে আমিষের সাথে টক বানিয়ে সুন্দরী দুয়ারে দুয়ারে খাবার একটা পার্সেল করে দিই, কিন্তু না, কিন্তু না, এইখানে ঢুকতে গেলে তো আমাকে এই এর সাহায্য লাগবেই। তাই এই মালটাকে যেভাবে ও আমার হাতের বগে নিতেই হবে। বাবু গো, ও বাবু, যেমন যেমন মরার কোনো বয়স হয় না, তেমনি ভালোবাসার তো কোনো বয়স হয় না বাবু। একদম খাঁটি কথা বলেছ। শোনো, এ বাড়িতে তোমার একটা পাকাপাকি বন্দোবস্ত করে দেব, মানে ওই পার্মানেন্ট কাস্টমার আর কি। তবে একটু ক্যাপাটে কাস্টমার, একদম খেতেই যায় না, বড্ড পাকা। খাবো না, আমি কিছুতেই খাবো না, আর আমি কিছুতেই খাবো না। চাপ বাবা, এটা আবার কে? এটাই তো তোমার কাস্টমার। ও মা, এ আবার ছোড়াছুড়ি করে নাকি? হ্যাঁ, চলো 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 দেখি কেমন পাগল। চলো চলো চলো। খাবো না, আমি কিছুতেই খাবো না। ওরা ওরা রোজ বলে আমার বাবা মা ফিরে আসবে, কিন্তু কই আসে না তো, আসে না তো, আমার বাবা মা ফিরে আসে না তো। আমার বাবা মা কোনোদিন হয়তো ফিরে আসবে না। এরা আমায় মিথ্যে করে বলছে, আমি এদের কথা শুনবো না। আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। আসবে কি করে রে? এক অজানা কারণে যে তারা নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ হয়েছে না অন্য কিছু হয়েছে, একমাত্র ভগবানই জানে। তবু আমি খাবো না। ওই বাবা যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আমি খাবো না, আর যতক্ষণ না আমার মা ফিরে এসে আমাকে নিজের হাতে খাইয়ে দেবে ততক্ষণ আমি খাবো না। কেন বুঝতে চাইছো না খোকা বাবু? তোমার মা বাবা যে আর কোনোদিন ফিরে আসবে না। ফিরে আসবে না? হয়তো তাদের ফিরে আসার পথটা বন্ধ হয়ে গেছে। হয়তো তোমার বাবা মা চিরদিনের মতো। তুই আমার সহজ সরল ভাইটাকে কি বোকা বোকা কথা শোনাচ্ছিস রে? যা যা এখান থেকে। যাচ্ছি গো বড় বাবু, যাচ্ছি। মা বাবাকে হারিয়ে এই ছেলেটা যে বড় কষ্টে আছে, তাই কোনো কিছু ও মুখে দিতে চাইছে না। আপনি খোকা বাবুকে দেখুন গো বড় বাবু, আপনি খোকা বাবুকে দেখবো কি রে? নিশ্চয়ই দেখবো। শুধু দেখবো না, আমি ওকে নিজে হাতে খাইয়ে দেবো। হ্যাঁ দাদা, দাদা রে, আমি তোমার হাতে খাবো না। না না, বলছি তো খাবো না। আয় হারামজাদা, আয় আয় আয়। আমি খাবো না। বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। নিজেরা নিজেরা ভালো ভালো খাবার খাবে, আর আমার বেলায় ওই বাসি রুটি। চল, আমি চল বলছি, আমি চল, আমি না।
হচ্ছে। হ্যাঁ, সেদ্ধ করে না ঘি দিয়ে একটা চটকে সুন্দরীর এই দুয়ারে খাওয়ারে পার্সেল করে দেবো। এমালটাকে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধুমকি দিচ্ছে। হাই বাপ, আপনি বাড়ির মালিক? আমি এতক্ষণ ধরে উকিল বাবুটাকে ভেবে রেখেছি এই নাকি বাড়ির মালিক। না না, হ্যাঁ ওরা মিথ্যে কথা বলছে। ওরা কেউ এ বাড়ির মালিক নয়, এ বাড়ির মালিক আমার বাবা। চুপ কর হারামজাদা, আর একবার ওই কথা বললে তো চিপটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আই মেয়ে, কেন এসেছিস এখানে? আমি বলছি বড় মাথা গরম করে এমন হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেবেন না। এদিকে আসুন, এদিকে আসুন বলছি। দেখো না, দেখো ওরা আমায় এই খাবারগুলো খেতে দিয়েছে। তুমি বলো না এই খাবার কি খাওয়া যায়? হাই বাপ, হাই বাপ, এই খাবার কি মানুষে খায় নাকি? আমাদের ওই ভোলা কুকুরকে ফেলে দিলেও সেও খাবে না। আমি কি একটু ভালো খাবার খেতে পাবো না? আমার মা বাবা নেই বলে ওরা আমায় সবসময় মারবে। না 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 না, তোমাকে আর কেউ মারবে না, তোমাকে আর কেউ মারবে না। এসো এসো, আমি তোমাকে নিজে হাতে আজকে খাইয়ে দেবো। বসো এখানে। মায়ের হাতে খাবার খেতে বড় ভালো যে লাগে। মায়ের হাতে খাবার খেতে বড় ভালো যে লাগে। হারিয়েছি কপাল দোষে সেই অন্নপূর্ণাকে। মায়ের হাতে খাবার খেতে বড় ভালো যে লাগে। বড় ভালো যে লাগে, বড় ভালো যে লাগে। সত্ত্বেও সচেতনায় ঘুমে মগ্ন, ওদের ঘুম ভাঙাতেই হবে, নাহলে যে সারা সমাজটা ঘুমিয়ে পড়বে। এই জাগো, জাগতে রহো, জাগতে রহো। কি মুশকিল, ওরা এখনো অলসতার ঘুমে ঘুমোচ্ছে। মায়েরা রোজ সন্ধ্যে বেলায় সিরিয়ালে বই ওই কৃষ্ণ করি এই দেখতে ব্যস্ত। ঘুমন্ত অবস্থায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সবাই ঘুম ভাঙিয়ে আজ আমি ঘরে ফেরাতে হবে। পাগলা কোথায় দেখেছো বাবু? আমি তো পাগলা নয়, আমি সমাজটাকে না দিয়ে জাগাতে চাইছি। এই যুব সমাজকে তোমরা যতই দুর্নীতির ট্যাবলেট খাইয়ে আর ঘুমিয়ে রাখতো না, আমি কিন্তু ওদের ঘুম ভাঙাবই, ওদের ঘুম ভাঙাবই। ওদের ঘুম ভাঙবে না, ওদের ওই বিবেক মান সম্মানের দরজায় আমি তালা লাগিয়ে দিয়েছি, যে তালা ভাঙাও যাবে না আর খোলাও যাবে। এই বলেছে, বলো তুমি কে? আমার নাম সুদর্শন চাকি, আমি পাঁক মাখি না কিন্তু পাঁকে থাকি। পাগা মাখো না বলছো? তোমার সারা শরীরে তো পাখা পচা পাঁচ গন্ধ আর মা বাবার দুর্গন্ধ, আর তোমার মুখে রয়েছে তোমার নিজের আপনজনের তাজা রক্ত। শুধু মুখে নয়,
হাত দুটো তো রক্ত মাখা হবে না কেন? তুমি তো একটা জীবন্ত বেদাত্তা। বেদাত্তা? আমি জল্লাদ? তবে দেখ শালা, আজ আমি চল ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই, বরঞ্চ পাগল না হয়ে যদি মেয়ে মানুষ হতিস না, তোকে তুলে নিয়ে গিয়ে করে চাটা অবস্থা করে দিতাম। কে বলতে পারে একদিন ওই জল্লাদ এই নারীর হাতে দেখবে তোমার দর্প চূর্ণ হবে, কত অহংকারের দর্প চূর্ণ হবে। খোঁজ লাগান তো, এই মালটা কোথা থেকে এসেছে? আরে সত্যি সত্যি পাগল না শালা শ্যাম্পা? ওসব পাগল ছাগলের কথা ছাড়ুন তো। আজকাল আপনি বড্ড সন্দেহবাদী হয়ে যাচ্ছেন। এই রজ্জুতেও সর্বভ্রম হচ্ছে আপনার। না না, এখন আমি নিজের ছায়াটাকেও বিশ্বাস করতে পারছি না। আমরাও আপনাকে বিশ্বাস করি না। শুনলাম আপনি নাকি কারখানার গেটে তালা লাগিয়ে দিয়েছেন, কিন্তু কেন? তা আপনার জানার কি দরকার? কে আপনি? আমি এই কারখানার একজন পুরনো শ্রমিক। আমার নাম সিদ্ধান্ত সরকার। মানে বলছিলাম কি সিদ্ধান্ত বাবু, এই কারখানাটার মালিকানা বদল হয়ে গেছে, তাই নতুন মালিক চান। দাঁড়ান দাঁড়ান, মালিকানা বদল হয়ে গেছে মানে কে নতুন মালিক? আমি শ্রী সুদর্শন চাকি, এই কারখানার পূর্বতন মালিক, সম্মানীয় সত্যপ্রিয় চাকির একমাত্র যোগ্য ওয়ারিস তার ভাইপো। কই উকিল বাবু, টাকা দিয়ে যে আপনাকে যে কাকা উইলটা বলেছিলেন সেটা আমাকে দেখান। হ্যাঁ দেখাবই তো, দেখাবই তো, এই তো নিশ্চয়ই। ভাববেন না সিদ্ধান্ত বাবু, আপনাকে অনেক উঁচু পোস্টে দিয়ে দেব। আপনি শুধু সমস্ত ওয়ার্কারদের বলে দিন, আজ থেকে এই কোম্পানির মালিক শুধু আমি এই সুদর্শন চাকি। নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। তার আগে আমি আপনাকে এই অভ্যর্থনা জানালাম। হ্যাঁ, কারণ ওটা জাল উইল। সত্যপ্রিয় বাবু অনেক আগে তার সমস্ত সম্পত্তির একটা উইল করে গেছে, আর সেই উইলের বক্তব্য হলো যে ওনার অসুস্থ ছেলেকে বিবাহ করবে সেই হবে এই সমস্ত সম্পত্তির অধিকারী। এসব আপনি জানলেন কি করে? কারণ আমি ছিলাম সত্যপ্রিয় বাবুর বিশ্বস্ত কর্মচারী, তাই সত্যপ্রিয় বাবু উইলটা আমার দায়িত্বে রেখে গেছে। শুনুন সিদ্ধান্ত বাবু, বলছিলাম ওই উইলটা আপনি আমার হাতে তুলে দিন, আপনাকে আমি খুশি করে দেবো। আমি অখুশি নই সুদর্শন বাবু, আমার পরিবার আর আদর্শ নিয়ে আমরা ভীষণ ভীষণ দাঁড়ান সিদ্ধান্ত বাবু, আপনি জানেন না আমি কি মাল? আমার নাম সুদর্শন চাকি। আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। একটা কথা শুনে রাখুন সুদর্শন বাবু, আপনার ওই পচা পাকের দুর্গন্ধ দিয়ে আমাদের এই সততার সুগন্ধকে চেপে রাখতে পারবেন না। আপনার দূরভিসন দিয়ে আমি ধরে ফেলেছি, তাই যেমন আমি আমার মালিকের বিরুদ্ধে সয়ে যাওয়ার দায়িত্ব পুলিশের হাতে তুলে দেব, তেমনি তার ওই অসুস্থ ছেলের দায়িত্ব আমি নেব। আমি উড়িয়ে দেবো ওই সারা সিদ্ধান্ত সরকারকে বোম মেরে উড়িয়ে দেবো। কারা তোমার বুকের পাটা সিদ্ধান্ত ওপরে বোমা মারার হুমকি দেয়? সিদ্ধান্ত আমাদের ইউনিয়নের লিডার। যার উপরে হামলা করতে আসবে আল্লাহর কসম তাকে পুরো আমরা বরবাদ করে দেবো। আপনি কে বলুন তো? আমি এই কারখানার নতুন মালিক সুদর্শন চাকি। ও
আপনি তাহলে কারখানায় গেলে তালা ঝুলিয়েছেন। ছি 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 ছি। এ কি কথা বলছো ভাই? মালিক কখনো কারখানার ঘরে তালা লাগাতে পারে? তাহলে তারা ছড়ালো কে? ওই ওই সিদ্ধান্ত সরকার। সিদ্ধার্থ দা কোম্পানি থেকে তোমাদের জন্য যা বেতন বরাদ্দ করা হতো, সিদ্ধান্ত সরকার তার একটা অংশ কেটে নিয়ে তোমাদেরকে দিত। এই আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, সেই সিদ্ধান্তটাকে আমরা এত বিশ্বাস করতাম, আমাদের পেটে লাথি মেরে আমাদের হক চিনতে চাইছে। তুই ভুল বুঝছিস একবার। আমার মনে হচ্ছে এরা মিথ্যা কথা বলছে। সিদ্ধার্থতার মতো মানুষ বেইমানি করতে পারে না, কিছুতেই না। আমি শালা সিদ্ধান্ত সরকারকে কিছুতেই ছাড়বো না। ছাড়া আরে সিদ্ধান্ত সরকারকে ছাড়া উচিত হবে না। তুমি চাইলে আমরা তোমার পাশে দাঁড়াবো। আমার পাশে দাঁড়াবেন তো আপনারা? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। নিশ্চয়ই দাঁড়াবো। শোনো ভাই একবার, আমি চাই ওই সিদ্ধান্ত সরকারকে আউট করে ওই পোস্টে তোমাকে বসাতে। তোমাকে তার জন্য তোমাকে কিছু কঠিন কাজ করতে হবে। তুমি যা বলবেন আমি তাই করতে রাজি। বলুন আবার কি করতে হবে? প্রথম কাজ হবে সমস্ত ওয়ার্কারদের ওই সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। আর দ্বিতীয় কাজ হবে বুঝে গেছি স্যার, সব বুঝে গেছি। এবার দেখুন এই আকবর কা খেল। সিদ্ধান্ত সরকারকে এমন হাল করবো না, ও শালা কারোর কাছে মুখ দেখাতে পারবো না। তুমি তোমার খেল শুরু করে দাও আকবর, আমি শুরু করবো আমার নতুন খেলা। একেবারে ভালো মানুষ সেজে আমি সিদ্ধান্ত সরকারের বাড়িতে যাবো বেশ কিছু উপহার নিয়ে। তারপরে ওর পরিবারের সবাইয়ের সঙ্গে মিশে গিয়ে ও দুর্বল জায়গাটাকে খুঁজে পেরে তারপর সেই দুর্বল জায়গাটাতে এমন আঘাত হানাবো যে সিদ্ধান্ত সরকারের সংসারটা তাসের ঘরের মতো চুরমার হয়ে যাবে। মাথা গরম করো না উর্মি, আমার কথা শোনো। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি সামান্য একটা সিকিউরিটি গার্ডের কাজ করে কেন আমাকে মিথ্যা করে বলেছিলে যে তুমি নাকি ইঞ্জিনিয়ারের চাকরি করো? সত্যিটা জানলে যদি তুমি আমাদের সম্পর্কটা ভেঙে দাও, তাই তোমায় মিথ্যে বলেছিলাম। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। থামো থামো থামো, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবো। কেন মেজবদি? সব সংসারেই তো স্বামী স্ত্রীর মধ্যে এমন টুকিটাকি মনোমিল হয়েই থাকে। তাই বলে কি কেউ স্বামীর সংসার ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে? অতীতের সব কথা ভুলে যাওয়াই ভালো। বলে কেমন করে ভুলে যাবো শুনি? কেমন করে ভুলে যাবো? শুধু এই মানুষটা আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। কেন? আমি তো কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার বা কোনো বড় একটা বিজনেসম্যানের স্ত্রী হতে পারতাম, তা নাকি না একটা সিকিউরিটি গার্ডের স্ত্রী। ছি, ছি, ছি। স্বামীর পেশা যাই হোক না কেন সেটা নিয়ে ব্যঙ্গ করিস না। স্বামীর ভালোবাসাই হলো আসল। তুমি ঠিক বলেছো বড় বৌদি। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে পাওয়া ভালোবাসাই হলো শ্রেষ্ঠ পাওয়া। প্রচুর টাকা রোজগার করা মাতাল লম্পট স্বামী যে শুধু স্ত্রীকে শুধুমাত্র মুঠো মুঠো টাকা দিয়ে ভালোবাসার কর্তব্যকে পালন করতে চায়, তার চেয়ে যে স্বামী মোটা ভাত কাপড় দিয়ে এক বিন্দু নিক্ষার স্ত্রীর ভালোবাসার মন ভরায়, সেই স্বামীর কাছেই তো মেয়েরা বেশি সুখে থাকে। সেই স্বামীর কাছেই তো মেয়েরা বেশি সুখে থাকে। সেই স্বামীর তোকে না ছাই। আজ আমি ভালো করে বুঝতে পারছি তোমরা সবাই সবটাই জানতে। তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো। তাই এই মুহূর্তে তোমাদের সবাইকে ছেড়ে আমি আমার চিরদিনের মতো দাদার কাছেই চলে যাব। কেন ছোট বৌদি, আমার ছোটদা কিসে এমন অযোগ্য যে তুমি তাকে ছেড়ে চলে যেতে চাইছো? দেখো, সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই, কারণ একজন হোটেল ড্যান্সার যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই তার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। আমি মাত্র কয়েকদিন হোটেলে নাচ গান করেছি বলেই আমার চরিত্রে কলঙ্ক হয়ে গেছে? বাহ, কি অপূর্ব, কি অপূর্ব তোমার বিচার। আচ্ছা আচ্ছা, কি চাও তুমি বলো তো?
আমার মতো একটা চরিত্রহীন এই সংসারে আছে বলেই বুঝি তুমি এই সংসার ছেড়ে চলে যেতে চাইছো? তাই যদি হয় তাহলে আমি না হয় এই সংসার ছেড়ে আমি চলে যাচ্ছি। এই তুমি কি সব আবল তাবল বকছো? ওর মধ্যে মাথা খারাপ হয়েছে। ওরে উর্বি, আমি তোর কাছে জোর হাত করে অনুরোধ করছি রে বোন, তুই জীবনে যেগুলো পাসনি সেগুলো নিয়ে মাথা না ঘামিয়ে এখন যেগুলো নিয়ে পেয়েছিস সেগুলো নিয়ে তুই সুখী হওয়ার চেষ্টা কর বোন। মোটেই না, মোটেই না। এই কদিনে তোমাদের সবাইকে আমি হারারে ছেড়ে আর তোমরা সবাই মিলে আমার সঙ্গে চিটিংবাজি করে এসেছো। তাই এতগুলো চিটিংবাজের সঙ্গে কিছুতেই আমার থাকা সম্ভব নয়। দাদা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি কেন? আমারই চোখের সামনে তুই কিনা আমারই গৃহবধূর গায়ে হাত তুলবি, আর কখনো এমন স্পর্ধা দেখালে না তোর ওই হাতটা ভেঙে মুচড়ে দেবো। দেখেছো দেখেছো ছোট বৌদি, এই মানুষগুলোই তোমাকে কত ভালোবাসে। আমার ছোটদার উপর তোমার যতই অভিমান থাকুক, তাকে তুমি ভালো নাই বাসতে পারো, কিন্তু এই মানুষগুলোর জন্য তো তুমি এই সংসারে থেকে যেতে পারো না। এসব নাটক হচ্ছে, নাটক নাটক। ওরা ভেবেছে মিথ্যে মিথ্যে নাটক করে আমাকে এই বাড়িতে জোর করে আটকে রাখবে, কিন্তু না, কিছুতেই আমি এখানে থাকবো না। এরা কেউ আমায় কিছুতেই আটকে রাখতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। উর্মিতে চলে গেল, ওকে তুমি ফেরাও। থাক মথুরা থাক, জোর করে দুটো মনের মিলন ঘটানো যায় না। দাদা, ওকে আমি বড্ড ভালোবাসি। ও আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি যে পাগল হয়ে যাবো দাদা, পাগল। না রে জয়ন্ত, আমরাও চাই না যে বৌমা তোর জীবন থেকে হারিয়ে যাক। বৌমা যখন এখানে থাকতে চাইছে না, তখন না হয় ও 6 মাসের জন্য দাদার কাছে গিয়ে থাকে, আর সেই সময়ের মধ্যে তুই একটা সম্মানজনক চাকরির চেষ্টা কর। আপনার এই বিচক্ষণতায় আমি মুগ্ধ। আজ আমি বুঝতে পারছি কেন কাকা আপনার হাতে এত বড় দায়িত্ব তুলে দিয়েছে। মানে আচ্ছা, উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি আমাদের কোম্পানির মালিকের ভাইপো সুদর্শন চাকরি, সুখে দুঃখে মানুষের পাশে থাকে। আজ আমি আপনাদের পাশে থাকি। আমাদের হ্যাঁ, আপনাদের পাশে। তার আগে আমি আপনাদের পরিবারের সঙ্গে একটু পরিচয় করে নিই। উনি হলেন, জানি তো, আমি এক ঝলক দেখে সবাইকে চিনে ফেলেছি। ইনি নিশ্চয়ই মাসিমা, মানে আপনার মা। আরে আরে, কি করছেন, কি করছেন? আমি ওনার স্ত্রী। যা শালা, এ তো দেখছি তাজা প্যাকেটে ম্যারম্যারে কুরকুরে। কি ভাবছেন সুদর্শন বাবু? না কিছু না, কিছু না, কিছু। ইয়ে মানে ওনাকে দেখে আমার কেমন মায়ের কথা মনে পড়ে গেল। আমি যদি আপনাকে মা বানাই, না মানে মানে মা বলে ডাকি। মা বলে ডাকার কোনো প্রয়োজন নেই, মনে মনে মা ভাবলেই হবে। তুমি আবার কে মা? না মানে বোন, না মানে এ কি? সত্যি করে বলো, সত্যি করে বল, তুই কে? কে তুই? আরে ওকে দেখো, আমার কে তুই? ও তো আমার বোন শিউলি। আপনার নিজের বোন? এই যে অবিকল আমার মুন্নির মতো দেখতে। মুন্নি কে? আমার একমাত্র আদরের ছোট বোন, যে আমার সবকিছু ভালোবাসা, সুখ দুঃখ তার জন্য জমিয়ে রাখতাম। রোজ রাতে সে আমার এই বুকে মাথা রেখে ঘুমাতো, কিন্তু আজ আমার এই বুকটা খালি করে হঠাৎ এক চড়কের মেলায় সে হারিয়ে যায়। সে কি? কিন্তু আজ ওর মুখের মাঝে আমি আমার সেই মুন্নির ছায়া দেখতে পেয়েছি। আমি ভাবলাম ওই হয়তো আমার সেই হারিয়ে যাওয়া মুন্নি। তুই কি পারিস না, তুই কি পারিস না মুন্নি হয়ে আমার সারা জীবনের কষ্টটাকে লাঘব করে দিতে? পারিস না? নিশ্চয়ই পারবো দাদা। আজ থেকে মনে করো আমি তোমার সেই মুন্নি। মুন্নি, আমার মুন্নি। সরি সিদ্ধার্থ বাবু, সরি। সেদিন আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম। আজ মনে হচ্ছে সত্যি আপনি একটা ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ কিনা জানি না, তবে একজন মানুষ হয়ে
আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের পাশে? হ্যাঁ, আপনাদের পাশে। আপনি তো জানেন কাকা কবে ফিরবে তার কোনো ঠিক নেই। এদিকে কোম্পানির যা টালমাটাল অবস্থা, এই অবস্থায় একমাত্র আপনিই পারেন কোম্পানিটাকে বাঁচাতে। তাই আমি চাই আপনি কোম্পানির মাথায় বসে জেনারেল ম্যানেজারের পদটা নিয়ে আপনি কোম্পানিটাকে বাঁচান। প্লিজ, আপনি আর কিন্তু করবেন না। এবার কোম্পানির জেনারেল ম্যানেজার হিসাবে আপনার প্রথম কাজ হবে আপনার ওই বেকার ভাইটাকে একটা চাকরি দেয়া। এ আপনি কি বলছেন স্যার? নিজের ভাইকে চাকরি দিলে সবাই যদি... প্লিজ দাদা, তুমি আর অমত করো না। চাকরিটা পেয়ে গেলে হয়তো আমার আর উর্মির সম্পর্কটা টিকে যেতে পারে। দোহাই দোহাই দাদা, এই সংসারটাকে বাঁচাতে এই সামান্য সততাটুকু তুমি বিসর্জন দাও প্লিজ। বেশ, আমি তোদের কথাই মেনে নিলাম। আজ আর আমার চেয়ে বেশি সুখে আর কেউ না। উর্মি, উর্মি তুমি শুনতে পাচ্ছ? এবার আর আমি বেকার থাকবো না। এবার আমিও চাকরি পাবো। আমিও আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? আপনার জন্য শুধু আমার সংসারটা বাঁচেনি, ওই ভাইটাও চরম অশান্তির হাত থেকে বেঁচে গেল। বাঁচেনি সিদ্ধান্ত সরকার। আমি তোমার পুরো পরিবারটাকে মৃত্যুর দিকে কয়েক পা এগিয়ে দিলাম মাত্র। আমার নাম সুদর্শন চাকি। আমি পাঁক মাখি না, কিন্তু পাঁকে থাকি। কি ভাবছেন সুদর্শন বাবু? না না, কিছু না কিছু না। আসলে আমরা সেই খেপা ভাইটাকে অনেকক্ষণ বাড়িতে রেখে এসেছি, বড্ড মনটা খারাপ লাগছে। ডাক্তারবাবু 24 ঘন্টা দেখাশোনা করার জন্য একটা পার্মানেন্ট নার্স রাখতে বলেছে, এবং 24 ঘন্টা আমার বাড়িতে পড়ে থেকে আমার ভাইকে দেখাশোনা করবে এমন নার্স কোথায় পাবো বলুন তো? নার্সের জন্য আপনি ভাববেন না সুদর্শন বাবু। আমার বোন শিউলি নার্সিং ট্রেনিং করা আছে। আপনি চাইলে ও গিয়ে আপনার ভাইকে দেখাশোনা করবে। সেটাই তো আমি মানে এই শিউলি মানে আমার মুন্নি যদি আমার ভাইয়ের দায়িত্ব নেয় তাহলে আমার তো আর কোনো চিন্তাই নেই। কিরে মুন্নি, তুই আমার ভাইয়ের দায়িত্ব নিবি তো? নিশ্চয়ই নেব দাদা। আপনি বললে কি আমি... তাহলে ওই কথা কেন আছে? আপনি বলেন আজই গিয়ে জেনারেল ম্যানেজার পদটা জয়েন করে নিন। আমি এখন আসি। সে কি এক্ষুনি চলে যাবে? অন্তত একটু মিষ্টি জল খেয়ে যান। আজ নয় বলবো, অন্য আর একদিন। আপনাদের সঙ্গে যখন আমার আত্মার সম্পর্ক হয়ে গেল তখন তো এই বাড়িতে আমার যাতায়াত করা থাকবে। তখন নয় একদিন এসে আপনার হাতে পেট পুরে খেয়ে যাবো। আজ আসি, বাবা। তাহলে আমি এখন অফিস যাচ্ছি। তুমি জয়ন্তকে বলে দিও ও যেন ওর সমস্ত বায়োডাটা নিয়ে আমার সঙ্গে দেখা করে। ভগবান, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে ঠাকুরজি। ঠাকুর যেন আমার মুখ তুলে চেয়েছে। আমার এই অশান্তির সংসারে আজকে যেন খুশির বন্যা বয়ে গেছে। আজকে তোমার দাদার পদোন্নতি হচ্ছে, ঠাকুর চাকরি হয়ে গেল। এরপরে তোমার বিয়েটা দিতে পারলে ব্যাস, আমি কিন্তু বিয়ে করবো না বলে দিলাম। ও মা, না বললে কি করে হবে? বলি না বললে কি হবে? তোদের 4 হাত এক হবে কি করে? আরে আমি জানি ঠাকুরজি, আমি জানি তোদের দুজনের মনের মধ্যে এখন একটু মান অভিমান চলছে। আরে বাবা, মান অভিমান করলে কি হবে? দেখবি সব সর্বনাশ! এ তো একেবারে একেবারে পাক্কা গোয়েন্দাগিরি। আমাদের আমাদের মন্দিরানির আগেই বৌদি সবকিছু জেনে গেছে। অবশ্য বৌদি যখন সাহস দিয়েছে তখন আর আমি পিছু থাকবো না। এবার ইন্দ্র এলেই তাকে আমি বলবো। উর্মি, উর্মি, আশ্চর্য তো, কি এমন দরকার পড়লো যে আপনি ফোন করে আমাকে আসতে হলো? সরি, আমি জানতাম না তুমি এখানে আছো। উর্মি, উর্মি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট বৌদি যখন সারা শব্দ দিয়েছে না তখন সে নিশ্চয়ই আশেপাশে কোথাও নেই। কেন তোমার বোন তোমাকে ফোন করে ডেকেছে? সেটা নয়, আমি আমার বোনের কাছ থেকে জেনে নেব। আজ আমি স্বীকার করছি, সেদিন তোমার ডাকে সাড়া না দিয়ে আমি মস্ত ভুল করেছি। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি। তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে আমি অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি?
তুমি কি অন্য কাউকে বিয়ে করবে? অফকোর্স, কে আমাকে পাত্তা দিল আর কে আমাকে পাত্তা দিল না তার জন্য তো আমি বসে থাকতে পারি না। তাই একটা সুন্দরী মেয়ে দেখে একেবারে বিয়ের ডেটটা ফাইনাল করে নাও। এই খবরদার, তুমি কাকে বিয়ে করবে শুনি? হ্যাঁ, আর আর কার বলে তুমি মালা দেবে? হ্যাঁ, তোমার বিয়ের মণ্ডপে গিয়ে আমি কিন্তু বিষ খেয়ে। শিউলি, ওই বিষের অর্ধেক ভাগ তুমি আমায় দিও। ইন্দ্রদা, তুমি আমাকে এত ভালোবাসো, অথচ সেদিন আমি তোমাকে কত আঘাত দিয়েছি। তবু আমার বিশ্বাস ছিল তুমি আমার জীবনে ফিরে আসবে, কারণ তুমি মুখে না বললেও তোমার চোখের ভাষা আমি বুঝে নিয়েছিলাম তুমিই আমায় ভালোবাসো। তাই বুঝি? তাহলে বলো তো, কে আগে ভালোবেসেছে? তুমি। আমি? হ্যাঁ, তুমি তুমি তুমি। কে প্রথম কাছে এসেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে তুমি না আমি। কে প্রথম কাছে এসেছে, প্রথম দেখেছি কিছুতে পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছি সারা, আর অনুরাগে প্রেমের সাহারা দেখেছি কে আগে, কে দিয়েছি সারা, আর অনুরাগে প্রেমের সাহারা কে প্রথম জানালো ছুড়ে এসেছি তুমি না আমি। কাছে এসেছে কিছুতে পড়ে না ভালোবেসেছি তুমি না আমি। দেবো না, আমি কিছুতেই দেবো না। কথা শোনো পাগলা বাবু, কথা শোনো। এই দুয়ারে খাবার দিয়ে না ওই 50টা বাড়ির ফ্যামিলিদের খাবার দিয়ে দিয়ে যা রোজগার হয় তা আমার নিজের একার জন্যই চলে যায়। তোমাকে একা খাওয়াতে গেলে আমার চলবে কি করে? ও, তোমার টাকা দরকার তাই না? জানো, আমার বাবা ফিরে আসুক, আমার বাবা বলেছে আমাদের না অনেক টাকা, হ্যাঁ আমি সব টাকা তোমাকে দেবো। কেন? তুমি আমাকে দেবে কেন? তোমাকেই তো দেবো। এই জানো, আমার বাবা বলেছে আমার জন্য একটা রাজকন্যা এনে দেবে। এই সে নিজের হাতে খাইয়ে দেবে, গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে। এই তুমি তো আমায় খাইয়ে দাও, তুমি আমায় রাজকন্যা হবে। পাগলা বাবু, এই তো সেদিন দাদা হোটেল থেকে কত ভালো ভালো খাবার নিয়ে এলো, আমি এত করে বললাম দাদা রে কতদিন আমি ভালো খাবার খাইনি, আজ আমার একটু ভালো খাবার দে না। আমাকে দাদা কি করলো জানো? আমাকে লাথি মেরে ঘর থেকে পার করে দিল। সেদিন আমি অনেক কেঁদেছি, সারা রাত কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তাই বুঝি তোমাদের ওই বাড়ির চাকর মানে ওই মাদকটা তো তোমাকে কিছু রান্না করে দিতে পারতো।
কিন্তু ওই নিষ্ঠুর বড়বাবুর আদেশ অমান্য করে খোকা বাবুর যে কিছু দেবার উপায় আমার নেই বন্ধুমণি। কেন কেন উনি এরকম করেন? উনি সে চায় না যে খোকা বাবু সুস্থ হয়ে উঠুক। আর এই খোকা বাবু কবে সুস্থ হয়ে উঠে ওই কোসাইটার মুখোমুখি রুখে দাঁড়ায় সেই দিনটা দেখার জন্যে। সত্যি সত্যি আমি সুস্থ হব মদনদা? হ্যাঁ, তোমাকে সুস্থ হতে হবে। তুমি সুস্থ না হলে তোমার বাবা মায়ের সন্ধান করবে কে? এই জন্যই তো বলছি এই অন্ধকার থেকে তুমি একটু একটু করে আলোয় উঠে আসার চেষ্টা করো। আলো? হ্যাঁ গো খোকা বাবু, তোমার নিজের চেষ্টা না থাকলে তুমি কোনোদিন সুস্থ হয়ে উঠতে পারবে না। খোকা বাবু, তোমাকে সুস্থ হতে হবে আর বুঝে নিতে হবে তোমার অধিকার। খোকা বাবু, না না, অধিকারের কথা বললে দাদা আমায় ভীষণ মারবে। এই মেয়েটা, এই তুমি আমায় ভালোবাসবে? এই তুমি আমায় রাজকন্যা হবে? আর রাজকন্যা না হলে এই তোমাকে ছেড়ে চলে যাব। বাড়ি রাজকন্যাকে ছেড়ে চলে গেলে রাজকন্যার বুঝি কষ্ট হবে না? কে কে আবার রাজকন্যা? কেন? এই যে তুমি আমাকে বললে আমি তোমার রাজকন্যা, এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে? হ্যাঁ হ্যাঁ বলেছি তো, এই বাবা বলেছি। আচ্ছা, এই তুমি যদি আমার রাজকন্যা হও তাহলে আমি তোমার কি? আবার কে? রাজপুত্র? কি মজা কি মজা! তুমি আমার রাজকন্যে, আমি তোমার রাজপুত্র। এই রাজকন্যে, এই কাছে এসো। আজ আমি একসাথে আমরা খেলবো। খেলবো মানে কি খেলবে? কানামাছি। এই আমি চোখ বাঁধলাম, এবার আমি তোমাকে ধরবো, আর ধরলেই তুমি হবে কানামাছি। কি মজা কি মজা! এই আমি চোখ বাঁধলাম, কানামাছি কার সাথে খেলছিস শুনি? রাজকন্যার সাথে। এর মধ্যে রাজকন্যা বানি ফেলেছিস? বেশ করেছি, ও তো আমার রাজকন্যা, আমি ওর রাজপুত্র। এই রাস্কেল, তোর এত সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর মুখ আমি ভেঙে দেবো। এই বাবু, খবরদার খবরদার, ওই বাবুর গায়ে একটা দাগ দিবি না। যদি তুই একবার ওর গায়ে হাত তুলিস তাহলে ছল ছড়িয়ে মশলা মাখিয়ে তন্দুরি বানিয়ে সুন্দরী দুয়ারে খাবারে পার্সেল করে দেবো। হ্যাঁ, আমার নাম সুদর্শন চাকি, আমি পাক রাখি না, কিন্তু পাকে থাকি। তবে আজ মাখবো, তোকেও মাখাবো তোর কলঙ্কের পাক। এমন করলে তো ছোট বাবু আপনি কেস খেয়ে যাবেন। শ্লীলতাহানির কেস, সারা 300। আমি তো ওকে একটু পরখ করে দেখছিলাম, কত বড় খেলোয়াড়। তা সুন্দরী, এই দুয়ারে খাবার সাপ্লাই করে আর কদিন চলবে? যদি সারা জীবনের ইনকাম মধ্যে পেয়ে যাও। আরে বাপ, সারা বছরের ইনকাম মানে সারা জীবনের ইনকাম আমি এক বছরে করব? এই তো আপনাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, শোনো। আমার কাকা মানে আমার ওই খেপা ভাইটার বাবা নিরুদ্দেশ হওয়ার আগে একটা অদ্ভুত উইল করে গেছে।
সেটা হলো যে তার ওই খেপা ছেলেকে বিয়ে করবে সে এই কাকার সমস্ত সম্পত্তির মালিকানা পাবে। তাই বলছিলাম তুমি ওই খেপা ছেলেটাকে বিয়ে করে নাও। আরে সে নাই তো হবে, সে আপনার ভাইপোকে বিয়ে করে আমি সব সম্পত্তি নিজের নামে করে নিলাম, ঠিক আছে, কিন্তু গল্পটা তো এখানে শেষ নয়। আপনাদের তাহলে কি ফায়দা? না, গল্প শেষ নয়, এখান থেকেই গল্প শুরু। তোমাদের বিয়েটা হবে নকল। আই মিন কিছুদিন তোমাকে ওই খেপা ছেলেটার সঙ্গে স্বামী স্ত্রীর সংসার করতে হবে এবং সেই সম্পত্তির অধিকার পাওয়ার পর সেটা তুমি আমার নামে দানপত্র করে দেবে। এর জন্য অবশ্য আমি তোমায় 10 লাখ টাকা দেবো। আরে বাপ, একদম 10 লাখ এই নকল বিয়ের জন্য? আমি রাজি রাজি রাজি। আরে দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। তুমি নকল বাপ হলে কি হবে, তোমাকে একটা আসল বাচ্চা পয়দা করতে হবে, তবেই তুমি পুরো সম্পত্তির অধিকার পাবে। তাহলে কিন্তু একটা কথা বলে রাখি বাবু, ওই বাচ্চা পয়দা করতে দিতে হলে কিন্তু আমাকে 10 লাখ টাকা দিতে হবে। আর তাতে যদি রাজি থাকেন তাহলে শাখা পলা সিঁদুর যা যাবতীয় আছে সব এনে রেখে দেবেন। আমি কালই কালই একবারে দুয়ারে খাবার বন্ধ করে হয়ে যাব এই বাড়ির নকল বউ, এই বাড়ির নকল বউ। এই শালা গারো, শালা জালি উকিল কোথাকার। ভেতরে আসবো? কে? আরে মুন্নি, আই বোন, আই 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 আই। বোন, এটা আবার কোন বোন? আমার সেই একমাত্র আদরের ছোট বোন, আমার মুন্নি। দাদা দাদা, আমি বলছিলাম কি, আপনি আপনাকে এক্ষুনি আপনার ভাইয়ের কাছে নিয়ে চলুন, আর ডাক্তারবাবু দিয়ে প্রেসক্রিপশনগুলো আমাকে দিন। প্রেসক্রিপশন? ডাক্তারকে তো দেখানো হয়নি। আমি যেটা বলছিলাম, আমার ভাইটাকে তুমি কন্ট্রোল করতে পারবে তো? যেটা বড্ড বদ হয়ে গেছি, যখন তখন রেগে যায়, মাথা গরম করে, আছড়ে দেয়, কামড়ে দেয়, এক কথায় বলা যায় বড্ড পাগল। ও নিয়ে আপনি কিছু ভাববেন না দাদা, এমন পেশেন্ট সামলানোর অভিজ্ঞতা আমার আছে। তবু তোর একটা ইন্টারভিউ হওয়া দরকার। তুই কেমন করে পাগলটাকে সামাল দিস সেটা আমার জানা দরকার। না মানে আমি বলছিলাম যে মনে কর আমি তোর পেশেন্ট, আমি পাগলামো করছি, তুই আমাকে সামলা। না না, আমি চান করবো না, আমি ঘুমাবো না, আমি কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। হ্যাঁ কেন? আমি কতদিন দাদাকে বলেছি দাদা পায়ে পড়িবে মেলা কিছু বনে দে, দাদা পায়ে পড়িবে মেলা কিছু বনে দে, নইলে কলসি পড়িবে দাদা ডুবে মরিবে, দাদা পায়ে পড়িবে মেলা কিছু বনে দে, দাদা পায়ে পড়িবে মেলা কিছু বনে দে। তুমি কি গো? তুমি বুঝি বউ? আমার বউ? কাছে এসো বউ, কাছে এসো। আপনি করছেন দাদা? ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন। আমার দাদা কেন? আমি দেখুন তোর পেশেন্ট, তুই আমাকে সামলা। তুই আমার বউ, চল, আমি খাবো না, আমি খাবো না। তুমি ছোট বাবুকে চড় মারলে? বাবু নয়, উনি এখন আমার পেশেন্ট, আর এইরকম পেশেন্টকে আমি ঠিক এইভাবেই সামলাই। চলে, নমস্কার। তুমি পাগলা সেরের জখম জায়গায় আঘাত করেছো, আজ আর তোমার নিস্তার নাই। খবরদার, 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 খবরদার,
হয়ে গেছে সব ভুলে যা। ও এখন আমার ছোট বোন। ও আমার ছোট বোন বড় আদরে ছোট বোন, ও আমার ছোট বোন বড় আদরে ছোট বোন। ছাড়বো না, আমি ছাড়বো না শয়তান। তোর আসল স্বরূপটা আমি চিনে ফেলেছি। তুই আমার সর্বনাশ করেছিস। আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে তোর সমস্ত শয়তানের খবর এক্ষুনি জানিয়ে দেবো। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই ভিডিও ক্লিপটা দিয়ে আমি তোকে আমার খেলার পুতুল বানাবো। এবার থেকে শুধু তুই আমার কথায় উঠবি আর বসবি, আর তা যদি না করিস এই ভিডিও ক্লিপটা আমি নেটে ভাইরাল করে দেবো। দোহাই দোহাই, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার সংসারটাকে এইভাবে শেষ করে দেবেন না। দোহাই, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, এত বড় সর্বনাশ করবেন না। বিধিরে ও বিধিরে, হায় রে বিধি এ কোন খেলা চলছে দুনিয়াতে, হায় রে বিধি এ কোন খেলা চলছে দুনিয়াতে, মানুষে মানুষ হয়ে তকের খেলায় মাতে, মানুষ হয়ে নতুন খেলায় মাতে, হায় রে বিধি এ কোন খেলা চলছে দুনিয়াতে, বিধি রে ও যন্ত্রণালে হৃদয়টাতে কারো ভরা আপনি করে, যন্ত্রণালে হৃদয়টাতে কারো কাঁধে পরানো ধরে, মনে লাগু উঠবে জলে গানে তরু মাতে, হায় রে বিধি এ কোন খেলা চলছে দুনিয়াতে, হায় রে বিধি এ কোন খেলা চলছে দুনিয়াতে, বিধি রে ও বিধি রে। বাবু মশাই হাতিয়ে নিয়েছি একদল কুকুরদের সাথে প্রতারণা করে আমি খাবারগুলো হাতিয়ে নিয়েছি। এই বাবা, এই ফুটপাতে
মারামারি করছিস কেন? না না আমি মারামারি করিনি গো বাবু। আমি কি লুকোচ্ছে দেখি? নিশ্চয় চুরির মাল। দেখো তা চুরি করিস লুকোচ্ছিস কেন? দেখি দেখা খাবার দেখি এ তো খাবার বল বল সালা হ্যাঁ দোকান থেকে নয় গো বাবু, আমি তো লড়াই করে এই খাবারগুলো শিখে তোমার সাথে লড়াই করে ওই যে ফুটপাতে কুকুরগুলোকে দেখছো ওদের সাথে। ছি, তোর লজ্জা হলো না? কুকুরের একটা খাবার তোর লজ্জা হলো না? বল শালা বল শালা কেন খাবিস বল? বলতে আর একটা আঘাত করলে তো হাত আমি মুছড়ে ভেঙে দেবো। কারণ তোর কাছে রজত ও কি হয়েছে জানিস? জানি, খিদের জ্বালা না সহ্য করতে পেরে কুকুরের এঁটো খাবার ছিনিয়ে এনেছে। মানুষ কতটা অসহায় হলে কতটা হতে পারে জানিস আকবর? সেটা তোর কি আন্দাজ আছে? না নেই, মানুষ বড় নেবো হারাম, উপকারের দাম দিতে না। একটা একটা কুকুরকে একদিন একটা উঠিয়ে দিলে না সে সারা জীবন মনে রাখবে। তাই আমার কাছে মানুষের চেয়ে একটা কুকুরের দাম বড় অনেক বেশি। আকবর, আমি তো আজকাল যে মানুষ দরদে মানুষ খুঁজে পাওয়া যায় না। খিদে পেয়েছে তো ভিক্ষা চাইতে পারতে। কার কাছে ভিক্ষা চাইব গো বাবু? দুনিয়া তো সবাই আমার চেয়ে বড় ভিখারি। ওদের ব্যাংকে ওদের টাকা আছে, ঘরে আছে প্রচুর খাবার, ওদের মনে মানবিকতাটাই নেই। যার মানবিকতাটা নেই ভিক্ষা দেবে কেন? ঠিক বলেছ, মানুষের মধ্যে মানবিকতা বলে কিচ্ছুই নেই। চলো আমি তোমাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো। তুমি কি বোকা গো বাবু? তুমি জানো না যে আমার মতো একটা ভিখারিকে হোটেলে বসে খাওয়াবে? হোটেলে যাদের উঠতে যায় না তার জন্য দুয়ারে দুয়ারে এই সুন্দরী দুয়ারে খাওয়ার গো। বাহ বাহ, তুমি ঠিক সময় এসে পড়েছো। তোমার খাবারের দাম কত? আরে বাবা বাবু, ওই ধরা বাঁধা আমার কোনো দাম নেই গো। যেমন খদ্দের তার ঠিক আমি দাম দিই। তবে তোমার কাছে একটা আমার অনুরোধ বোন, এই মানুষটাকে সামান্য কিছু খাবার দিয়ে দেখবে, ভগবান তোমার মঙ্গল করবে, মঙ্গল করবে। ভগবান নেই গো বাবু, আর যদি থাকতো কালকে রাজা আজ ফকির হয়ে ঘুরে বেড়াতো না। ওরে বাবা রে বাবা, রাজা ফকিরের গল্প ছাড়ো তো। তোমার খিদে পেয়েছে তো চলো চলো, আমি তোমাকে খাবার দেবো। তুমি কে গো মা, আমাকে খাবার দিতে চাইছো? আমার নাম সুন্দরী, আমি দুয়ারে খাওয়ার নামে একজন ভ্রাম্যমান হোটেল চালাই। আর আজকের পর থেকে কিন্তু তুমি ওই ডাস্টবিন থেকে খাবার তুলে খাবে না। আজকের পর থেকে আমি তোমাকে খাবার দিয়ে যাব। তাই বুঝি? কিন্তু আমার যে কোনো টাকা নেই গো মা। ও মা, মা বলে ডেকেছো, আবার এই বুড়ো বাপটার কাছ থেকে আমি টাকা নিতে পারি গো? তুমি আমার খাওয়াবে? তোমাকে বুড়ো ছেলে বললে? আমার মত তোমার এত দয়া মা? পাগল হলেও যে তুমি ভিখিরি নও তা আমি বুঝতে পেরেছি। আর এটাও বুঝতে পেরেছি তুমি একজন সাভ্রষ্ট দেবতা। দেবতা? কারের কোলার গাছে দেবতা আজ নিঃস্ব ভিখারি। একটা দুষ্ট দানব, সে আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। ভিখারি, ভিখারি। বাবা, বাবা দাঁড়াও। বাবা, বাবা দাঁড়াও, বাবা, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। কি 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 আমাকে একটু বলে যাও, তোমার সত্য কথা কি? কেন তুমি ন্যায়ের বিচারে আজ বঞ্চিত? কে তোমার এই সত্যিটাকে মিথ্যা
ওই ছোট বাবু তোমার লোক দেখিয়ে তোমার পেটে তার বাচ্চা দিতে চাইবে, তুমি কিন্তু একদম রাজি হবে না। আরে পাগল হয়েছো নাকি? আমি তোমার সাথে নেমোগারামি করব? তুমি কত প্ল্যানিং করে আমাকে এই বাড়িতে ঢোকাতে সাহায্য করলে। আমার যদি বাচ্চা নিতেই হয় তাহলে আমি তোমার বাচ্চা নেব। কি বললে? আরেকবার বলো তো। তোমার কথা শুনে আমার এই শুকনো মনে পৃথিবীর ফাগুন লেগেছে। আর তাই তো কি বলতে ইচ্ছা করছে রে শালা গারল? কিছু না ছোট বাবু, কিন্তু আপনি এখানে আর আপনিও বুঝি আমাকে গরু খোঁজা খুঁজছিলেন? আরে না না, তোমাকে খোঁজার আমার কোনো দরকার নেই। যতই তুমি ঘুড়ির মতো আকাশে ওড়ো না কেন, তোমার লাটাই কিন্তু আমার হাতে। কিন্তু তবুও সাবধান গো বাবু, ওই ঘুড়ি ওড়াতে ওড়াতে দেখবেন ওই সুতোটা ছিঁড়ে গিয়ে ঘুড়িটা যাতে অন্য কোথাও উড়ে চলে না যায়, নইলে কিন্তু আপনি খুঁজেও পাবেন না, খুঁজেও পাবেন না। মেয়েটা কিন্তু সাংঘাতিক মাল ছোট বাবু, যেন একেবারে কাল লাগেনি। শালা উকিল হয়েছিস, বলি আপনাকে এত টাকা দিয়ে পুষে রেখেছি কি জন্য শুনে? ওই মেয়েটার পিছনে ঘুরঘুর করার জন্য? আরে দূর বসে, মোটেও না। আমাদের কাজটা যাতে সুষ্ঠুভাবে করে দেয় সেজন্য ওকে পটাতে এসেছিলাম। শালা গারল একটা, ভাঙবে তবু বসকাবে না। শালা সিদ্ধান্ত সরকারকে টাইট দিতে প্রথম অস্ত্র আমি নিক্ষেপ করে ওর বোনটাকে আমি বরবাদ করে দিয়েছি। এবার আমি নিক্ষেপ করব আমার দ্বিতীয় অস্ত্র। এক্সকিউজ মি স্যার, আপনি আমার এখানে ডেকেছিলেন? হ্যাঁ জয়ন্ত, যে জন্য তোমায় ডেকেছিলাম, আমার কাছে খবর আছে তুমি খুব মন দিয়ে সততার সঙ্গে কাজ করছো। কারখানায় কিছু অসৎ ফাঁকিবাজ শ্রমিকদের সাথে তোমার দাদা ষড়যন্ত্র করছে এই কারখানা থেকে তাড়ানোর জন্যে। এ আপনি কি বলছেন স্যার? যে দাদাকে আমি দেবতার মতো বিশ্বাস করি, সে কখনো আমার ক্ষতি করতে পারে না স্যার। আপনি হয়তো ভুল ইনফরমেশন পেয়েছেন। তুমি বড্ড সরল জয়ন্ত, তুমি যে খুব শীঘ্র অনেক উপরে উঠবে এতে কোনো সন্দেহ নেই। এবং অদূর ভবিষ্যতে তুমি যদি কখনো তোমার দাদার ওই জেনারেল ম্যানেজারের পোস্টের দিকে হাত বাড়াও, সেই আতঙ্কে তোমার দাদা স্যার, সিদ্ধান্ত সরকার তোমার সংসারটাকে তজনজ করার জন্য আমি আমার সাইক্লোন একেবারে তৈরি, শুধু ছাড়ার অপেক্ষা। এবার আমি কি করবো স্যার? দাদারই চাওয়া পাওয়া মূল্য দিতে নিজেকে হয়তো আমি তিল তিল করে শেষ করে দেবো, কিন্তু তারপর কি হবে? হয়তো আমার জীবন থেকে চিরদিনের মতো উর্মি না, আর আমি ভাবতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না। ইডিয়েট জয়ন্ত সরকার, যে সন্দেহের বিষ আমি তোমার মনে ঢুকিয়ে দিয়েছি, তুমি সেই জ্বালাই চলবে না, তার থেকে অধিক অধিক জ্বালাই চলবে তোমার দাদা ওই সিদ্ধান্ত সরকার। আমার নাম সুদর্শন চাকি, আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। আজকে আনন্দ বইছে, সত্যিই আমার সংসারে যেন খুশির আনন্দ হচ্ছে। আজ ঠাকুরপো চাকরি পেয়ে গেছে, আর ঠাকুরপো চাকরি পেয়ে যাওয়ার পর উর্বি যেন সম্পূর্ণ বদলে গেছে। মেজ বৌদি সীমাহীন অপমানে একটা সময় মেজদা ভীষণ ভেঙে পড়েছিল বড় বৌদি, আর মেজদাকে দেখলে আমার ভীষণ ভয় করতো, আর মনে হতো যে কোনো সময় মেজদা হয়তো তোমাকে এবার কিন্তু তোমার জীবনটাকে এবার পাল্টাতে হবে, তোমাকে এবার একটা চাকরি জোগাড় করতে হবে। আজকাল মেধার যোগ্যতায় চাকরি পাওয়া যায় না বড় বৌদি, টাকার যোগ্যতায় চাকরি কিনতে হয়। তার মানে কি বলছো সুমন্ত? ঠিকই বলছি বড় বৌদি,
10-12 লাখ টাকা ঘুষ না দিলে এখনকার দিনে চাকরি মেলে না। তাই এত টাকা কোথায় পাবো বৌদি যে আমি চাকরি পাওয়ার স্বপ্ন দেখবো? তার মানে তুমি কি চাকরি পাবে না? না বড় বৌদি না, এই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা এমএ পাস করা সুমন্ত কোনোদিনও আর চাকরি পাবে না। সুমন্ত, কারণ কারণ অযোগ্যরা চাকরি কিনে খেয়েছে মাস্টার, আর যোগ্যরা রাস্তার মধ্যে পড়ছে হাজার। চাকরিটা এই কি যুগের নীতি? চলছে শুধু চুরি চামারি আর দুর্নীতি। বলে গেল তাহলে কেউ ছেলেটা কোনোদিনই ভবিষ্যতে চাকরি পাবে না? তার চাকরি না পেলে যে জীবনটা অন্ধকার হয়ে যাবে। ছেলেটার এত গুণ থাকা সত্ত্বেও কিনা গুণ নয় বলে একেবারে বদগুণ। আর তোমার মধ্যে যে এতগুলো বদগুণ আছে আমি একেবারেই জানি। ও বাবা, আমি আবার কি করলাম? পারে কি করলাম মানে? আমি যে তোমাকে পই পই করে বললাম, দেখো এবার থেকে সংসারের সমস্ত কাজ আমি একা করব, এমনকি রান্নাটাও। তোমার হাতের রান্নাটা হয়তো তেমন সুস্বাদু নয়, কিন্তু পরিবেশনে এতটাই তৃপ্তি আর আনন্দ আছে, মুখে বিশ্বাস লাগলেও অন্তরটা তৃপ্তিতে ভরে যায়। আমি সেই জন্যই তো বলছি তুই মন দিয়ে শোন। আরে সংসারে থাকতে গেলে একটু মনোমালিন্য হয়, তা বলে কিন্তু এই সংসার ছেড়ে চলে যাবার চিন্তা যেন কখনো তোর মনে না আসে। পারে ইচ্ছে করে কি কেউ কখনো সংসার মন্দির থেকে ছেড়ে যেতে পারে দিদি? মন্দির মানে? হ্যাঁ, আজ আমি বুঝতে পেরেছি এই সংসারটা হলে কি আমার মন কাছে মন্দির, আর তোমরা হলে কি আমার কাছে এই মন্দিরে দুই দেব আর দেবী। দেবতা নয় উঠবি, এই মানুষ দুটো দানবের অধম। তুমি কি বলছো? এই কয়েকদিনের চাকরিতে আমার যথেষ্ট সুনাম হয়েছে বলে সেটা দাদা সহ্য হচ্ছে না। আমার কাছে সন্তুষ্ট হয়ে মালিক পক্ষ যদি কোনোদিন দাদার পোস্টে আমাকে বসিয়ে দেয়, সেটা ভেবে দাদা আমাকে কোম্পানি থেকে তাড়াবার চেষ্টা করছে। সে কি দাদা হয়ে কিনা ভাইকে পিছন থেকে ছুরি মারবার প্ল্যান করছে? দাদা যদি চাইতো আমি চাকরি করি, তাহলে অনেক আগেই আমাকে চাকরি ঢোকাতে পারতো। আসলে দাদা কোনোদিন আমার উন্নতি চাইনি। অনেকক্ষণ থেকে অনেক বাজে কথা বলছিস। এক চরে তো দাদা ভুলে যেও না, এখন আমি আর তোমার দয়ার দাক্ষিণে বেঁচে নেই। দোস্তুর মতো নিজের রোজগারে খাই, তাই আজ থেকে আমি এই সংসার থেকে আলাদা হয়ে গেলাম। চলে এসো উর্মি। চলো চলো চলো, আজ থেকে এই সংসারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। জয়ন্ত সব কি বলে গেল? ওরা কি সত্যি এই সংসার থেকে আলাদা হয়ে গেল? আমি কিচ্ছু জানি না এবারে এই সংসারটা কি হবে। ভাই বোনকে মানুষ করতে গিয়ে আমি আমার শেষ সঞ্চয়টুকু শেষ করে ফেলেছি। এখন আমি শিউলির বিয়ে দেব কেমন করে? শিউলির জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না সিদ্ধান্তদা। আপনারা অনুমতি দিলে আমি শিউলির দায়িত্ব নিতে চাই। ইন্দ্র, কি বলছো ইন্দ্র? কি বলছো তুমি ইন্দ্র? আমি শিউলিকে ভালোবাসি দাদা, আর শিউলিও আমাকে ভালোবাসে। তাই আপনারা চাইলেই আমরা বিয়েটা সেরে ফেলব। তোমরা বিয়ের জন্য প্রস্তুত হও, যত শীঘ্র সম্ভব আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। তোমাদের বিয়েটা সব যত শীঘ্র পারি আমি সেরে ও ইন্দ্র, আজকে যাবার কি আনন্দ হচ্ছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না ভাই। কিন্তু শিউলিকে দেখতে পাচ্ছি না দিদি। না শিউলি গেছে তোমার দাদার মালিকের ভাই খুব অসুস্থ, সাকে দেখাশোনার জন্য আজকে 2 দিন হলো সে গেছে, সে ফেরেনি, আজকে ফিরবে। আর আজকে ফিরে সে হয়তো এসে বলবে, বৌদি বৌদি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দাও বৌদি, সমস্ত আলো নিভিয়ে দাও। ওই ভয়ঙ্কর দানবটা আমার কাছে তাড়া করে আছে বৌদি। ঠাকুরজি কি হয়েছে কি তোমার? কি হয়েছে বলো? ওই আমার কিছু হয়নি তো। তাহলে এরকম আবু তাবুল বকছো কেন তুমি? আসলে যে ভালো করে ঘুম হয়নি তো, তাই হয়তো আমার মাথাটা একটু ঘুরছে। বাবা তাই বলো? তুমি এমন করছিলে যেন একদম
ভয় পাইয়ে দিয়েছিল একবারে। আমি আমি একটু ঘুমাবো বৌদি। আমি আমি এখন যাই। দাঁড়া দাঁড়া, ঠাকুরজি দাঁড়া। বলি এত ঘুম কিসের তোমার? আজকে তোমাকে ইন্দ্র না একটা সুসংবাদ শোনাবে, আর সেই সুসংবাদটা শুনলে না তোমার এই দু চোখের ঘুম উড়ে যাবে, উড়ে যাবে। কে বুঝলে? আমার জীবনে যা সুসংবাদ বলে কিছুই নেই বৌদি, সবটাই যে শুধু দুঃখের সংবাদ। না শিউলি না, সমস্ত দুঃখকে পিছনে ফেলে রেখে আমরা দুজনে সুখের সন্ধান করব, সিদ্ধান্তটা আমাদের সম্পর্কে তো মেনে নিয়েছে। তাই আমরা এখন চাই যত শীঘ্র সম্ভব আমাদের বিয়েটা। না, তোর শিউলি চাঁদ নষ্ট হয়ে গেছে। না শিউলি না, তোর শিউলি আর কখনোই তোমার মতো দেবতার পায়ে লাগবে না। ইন্দ্রদা, কি হলো শিউলি? তুমি এরকম দূরে সরে গেলে কেন? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কি করে ভাবলে বলো? তুমি তুমি কি করে ভাবলে যে আমি আমি তোমাকে বিয়ে করব? কত টাকা মাইনে পাও তুমি? 2 টাকার কেরানি হয়ে তুমি কি করে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখলে? না শিউলি না, এতটা নিষ্ঠুর তুমি হয়ো না। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি শিউলি। আমি তোমার হাত ধরে অনুরোধ করছি। খবরদার তুমি আমাকে ছোবে না। যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোমায় দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। যাও যাও, চলে যাও এখান থেকে। না, আমার তুমি ক্ষমা করো ইন্দ্রদা। আমি তোমাকে এইভাবে আঘাত না দিলে তুমি যে কখনোই এখান থেকে যেতে না ইন্দ্রদা, কখনোই যেতে না। আমার মতো একটা নষ্ট মেয়েকে, এই নষ্ট মেয়েটাকে বলে তুমি অন্য কাউকে বিয়ে করো ইন্দ্রদা, তুমি অন্য কাউকে বিয়ে করো। বেশ, আমি চলে যাচ্ছি শিউলি। তোমার ওই বুক ভরা ঘৃণাকে আবার পরম প্রাপ্তি মনে করে আমি এখান থেকে চিরদিনের মতো তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আর কখনো কোনো দিন তোমার পাশে এসে দাঁড়াবো না। আমি বুঝতে পারিনি শিউলি, আমার প্রতি তোমার ভালোবাসা একটা নাটক ছিল। তুমি হাজার আঘাত দিয়ে আমার মনটা ক্ষত বিক্ষত করে দিলেও সেই ভাগা মনটা চিরকাল শুধু তোমারই গান গাইবে শিউলি, তোমারই গান গাইবে। ভালোবাসা দুটি হাত হয়ে গেল, ভিখারি প্রেম
অজানা